আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব ইউনিট 4 লেসন 3 মেরি কুরি। তোমরা মেরি কুরির নাম শুনে থাকবে। তো আজকে মেরি কুরির যে প্যাসেজটা আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব। আগে দেখি আলোচনা আমাদের কী কী থাকবে। প্রথম প্যাসেজের আমরা আলোচনা করব এখানের এমসিকিউ, কোশ্চেন, ফ্লোচার্ট, সামারি সবগুলো নিয়ে 35 মার্কের একটা প্যাকেজ আলোচনা হবে এই ভিডিওতে। আগেই বলি এই প্যাসেজটা মূলত কিন্তু সামারির জন্য বেশি গুরুত্বপূর্ণ। সামারি, ফ্লোচার্ট এইগুলোর জন্যই বেশি গুরুত্বপূর্ণ, মেইনলি সামারি আমার যেটা মনে হয়। তো দেখো, আমি তোমাদেরকে আলোচনার আগে একটা বলে দিই যে এই প্যাসেজটা এমন হতে পারে প্রথম থেকে শুরু হইতে পারে বা এইখান থেকে শুরু হইতে পারে। হ্যাঁ, শুরু হয়ে এই যে মনে করো এই পর্যন্ত দেওয়া থাকতে পারে, এ হলো একটা প্যাসেজ। আবার এই যে দেখা যাচ্ছে যে এইখান থেকে, এটা হলো বেশি গুরুত্বপূর্ণ সামারির জন্য, দ্য সাডেন ডেথ অফ পেরি কুরি, এখান থেকে শুরু হয়ে থাকতে পারে এই যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এইভাবে থাকতে পারে। তো আমি এই ভিডিওতে মোট 3টে সামারি নিয়ে আলোচনা করব। তো আমরা আগে আলোচনা করি, পরে আমরা বাকি কথা বলবো। প্যাসেজের প্রথমে আমরা দেখছি মেরি কুরি নি মারিয়া স্ক্লোদোয়াস্কা, মানে মেরি কুরি, যা এই নি বলতে যার জন্মগত যে নামটা ছিল, আর মানে জন্মগত নাম ছিল মারিয়া স্ক্লোদোয়াস্কা, এটা তার জন্মগত নাম ছিল। পরবর্তীতে তার নাম হলো মেরি কুরি। ওয়াজ বর্ন ইন ওয়ারশা অন নভেম্বর 7, 1867, 1867 সালের 7 নভেম্বর ওয়ারশাতে তিনি জন্মগ্রহণ করেন। দ্য ডটার অফ আ সেকেন্ডারি স্কুল টিচার, মানে একজন মাধ্যমিক স্কুলের টিচার ছিলেন তার বাবা, মানে আমরা যাকে এসএসসি লেভেলের স্কুলটা বলি, তার বাবা একজন টিচার ছিলেন। ফ্রম চাইল্ডহুড, শৈশবকাল থেকেই, শি ওয়াজ রিমার্কেবল, তিনি উল্লেখযোগ্য ছিলেন। ফর হার প্রোডিজিয়াস, প্রোডিজিয়াস মানে বিস্ময়কর, অসাধারণ। এই যে আমি নিচে দেখো সিনোনিম দিয়ে দিয়েছি, প্রোডিজিয়াস মানে হলো ইমেন্স, এক্সট্রাঅর্ডিনারি, ঠিক আছে। তার বিস্ময়কর মেমোরি, স্মৃতির জন্য তিনি খুব উল্লেখযোগ্য ছিলেন। এবং অ্যাট দ্য এজ অফ 16, 16 বছর বয়সে, শি ওন আ গোল্ড মেডেল অন কমপ্লিশন, কমপ্লিশন মানে সমাপ্তি বা শেষ করা, অফ হার সেকেন্ডারি এডুকেশন, তার মাধ্যমিক শিক্ষা শেষ করার সময় সে একটা স্বর্ণপদক পেয়েছিল 16 বছর বয়সে। কোথায় লেখাপড়া করেছিল? অ্যাট দ্য রাশিয়ান লাইসি, মানে রাশিয়ান লাইসিতে। লাইসি মানে মূলত হলো শিক্ষা প্রতিষ্ঠান বলা হয়। তো রাশিয়ান লাইসিতে সে সেকেন্ডারি লেখাপড়া শেষ করার সময় তার মেধার কারণে একটা গোল্ড মেডেল পেয়েছিল। বিকজ হার ফাদার আর টিচার অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, একটু আগে বললাম তার বাবা ছিলেন টিচার, এখন বলছি কিসের টিচার ছিল? গণিতের এবং ফিজিক্সের, মানে পদার্থবিজ্ঞানের। তো তার বাবা এই পদার্থবিজ্ঞান এবং গণিতের টিচার ছিল। তো তার বাবা কি করেছিল? তখন লস্ট হিজ সেভিংস থ্রু ব্যাড ইনভেস্টমেন্টস, মানে ভুল জায়গায় বিনিয়োগ করার কারণে তার বাবা তার সকল সঞ্চয় হারিয়ে ফেলেছিল। আর হারিয়ে ফেলার কারণে শি হ্যাড টু টেক ওয়ার্ক অ্যাজ আ টিচার, তাকে শিক্ষক হিসেবে কাজ নিতে তিনি বাধ্য হয়েছিলেন। মানে সে নিজেও এখন ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য টিচার হিসেবে কাজ নিয়েছিলেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, এবং একই সাথে, টুক পার্ট ক্লান্ডেনস্টাইনলি, ক্লান্ডেনস্টাইনলি মানে গোপনে, এই যেখানে এসে দেখো শিরোনাম দিয়েছে সিক্রেটলি, মানে গোপনে আরেক জায়গায় অংশগ্রহণ করেছিলেন। কোথায়? ইন দ্য ন্যাশনালিস্ট ফ্রি ইউনিভার্সিটি, মানে জাতীয়তাবাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তিনি কাজ করতেন। কিসে? রিডিং ইন পলিশ টু ওয়েমেন ওয়ার্কার্স, মানে শ্রমজীবী মানুষদেরকে পলিশ ভাষা, মানে পোল্যান্ডের যে ভাষা, এটা তিনি শেখাতেন। মানে ওই সময় আর কি পোল্যান্ডের যে জাতীয়তাবাদ এটা নিষিদ্ধ ছিল, তাদের নিজস্ব ভাষা নিয়ে কেউ যদি লেখাপড়া করতো এটাকে উগ্র জাতীয়তাবাদ হিসেবে বিবেচনা করা হতো, এর জন্য এটা সরকারের পক্ষ থেকে নিষেধ ছিল। এজন্য তিনি গোপনে এখানে অংশগ্রহণ করেছিলেন। অ্যাট দ্য এজ অফ 18, 18 বছর বয়সে, শি টুক আ পোস্ট অ্যাজ গভর্নেস, তিনি একজন গভর্নেস মানে গৃহকর্ত্রী বা গৃহকর্মী, এই কাজ তিনি নিয়েছিলেন 18 বছর বয়সে। দেখো ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য কত রকমের কাজ করছে সে। ফ্রম হার আর্নিংস, তার যে উপার্জন হতো সেটা নিয়ে, শি ওয়াজ এইবল টু ফাইন্যান্স হার সিস্টার, তার বোনকে তিনি অর্থ সহযোগিতা দিতেন। ব্রনিস্লাওয়া মেডিকেল স্টাডিজ ইন প্যারিস, মানে তার বোন যে ছিল ব্রনিস্লাওয়া, সে প্যারিসে মেডিকেলে পড়তো, তার এই খরচটা বহন করতো কে? মেরি কুরি।
উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, কারণ তিনি এটাই বুঝেছিলেন বা এটাই ধারণা করেছিলেন যে ব্রনিস্লাওয়া উড ইন টার্ন লেটার হেল্প হার টু গেট অ্যান এডুকেশন। কারণ তার একটা ধারণা ছিল কি, পরবর্তীতে তার বোন তাকে লেখাপড়া করতে সহযোগিতা করবে। এখন সে তার বোনকে সাহায্য করছে। এবার দেখো প্যাসেজের মেইন জিনিসটা শুরু হচ্ছে এখান থেকে। আমাদের কিন্তু সামারের জন্য দিলে এখান থেকেও দিতে পারে, আবার এখান থেকে শুরু হতে পারে। তো ইন 1891, 1891 সালে স্কুলাদোয়াস্কা ওয়েন টু প্যারিস। এবারে স্কুলাদোয়াস্কাকে আমাদের মেরি কুরি, সে প্যারিসে চলে গেল। অ্যান্ড নাও ইউজিং দ্য নেম মেরি, এই স্কুলাদোয়াস্কা যে নাম ছিল মারিয়া স্কুলাদোয়াস্কা, সে প্যারিসে যাওয়ার পরে তার নামটা এখন চেঞ্জ করে কি রেখেছে, মেরি। began to follow the lectures of Paul Appel, Gabriel Lippmann and Edmund Bauti at the Sorbonne। তো এই সরবন বলতে মূলত বিশ্ববিদ্যালয় বোঝাইছে। সেইখানে সে এই যে বিজ্ঞানী আছে পল অ্যাপেল, গ্যাব্রিয়েল লিপম্যান, এডমান্ড বাউটি, এদের লেকচারগুলো তিনি শোনা শুরু করলেন। সেইখানে শি মেট মেনি ফিজিসিস্ট, সেখানে তিনি অনেকগুলো পদার্থবিদের সাথে সাক্ষাৎ করেছিলেন, হু ওয়ার অলরেডি ওয়েল নোন, এবং যে পদার্থবিদগুলো অলরেডি অনেক সুপরিচিত ছিল। স্কুলাদোয়াস্কা মানে মেরি কুরি ওয়ার্কড ফার ইনটু দ্য নাইট ইন হার স্টুডেন্ট কোয়ার্টার্স গ্যারেট। সে যেখানে থাকতো, মানে ছাত্রছাত্রীদের আমরা যে হোস্টেল বলি, এই টাইপের যে স্টুডেন্টদের যে কোয়ার্টার, তার সিলে কোঠায়, গ্যারেট মানে হলো সিলে কোঠা, এই সিলে কোঠায় গভীর রাত পর্যন্ত পড়াশোনা করতো। অ্যান্ড ভার্চুয়ালি লিভড অন ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড টি, এবং সে শুধুমাত্র ব্রেড অ্যান্ড বাটার বলতে আমরা ডাল ভাত বুঝি, মানে খুব সামান্য মানে খাবার খেয়ে এবং চা, এটা খেয়ে সে বেঁচেছিল। শি কেম ফার্স্ট ইন দ্য লাইসেন্স এক্সামিনেশন অফ ফিজিক্যাল সায়েন্স ইন 1893। 1893 সালে তিনি ভৌত বিজ্ঞানের যে লাইসেন্স পরীক্ষা হয়, সেই লাইসেন্স বিজ্ঞানের পরীক্ষায় সে প্রথম হয়েছিল। শি বিগ্যান টু ওয়ার্ক ইন লিপম্যানস রিসার্চ ল্যাবরেটরি। একটু আগে যে লিপম্যানের কথা বললাম, সেই লিপম্যানের গবেষণাগারে তিনি কাজ করা শুরু করে দিলেন, যেহেতু তার একটা লাইসেন্স আছে এখন। অ্যান্ড ইন 1894 ওয়াজ প্লেসড সেকেন্ড ইন দ্য লাইসেন্স এক্সামিনেশন অফ ম্যাথমেটিক্যাল সায়েন্সেস। এবার গাণিতিক বিজ্ঞানের লাইসেন্স পরীক্ষায় তিনি দ্বিতীয় হয়েছিলেন। আগের পরীক্ষা হয়েছিলেন প্রথম, আর এবার লাইসেন্স পরীক্ষা হয়েছিল দ্বিতীয়। ইট ওয়াজ ইন দ্য স্প্রিং অফ দ্যাট ইয়ার দ্যাট শি মেট পিয়েরে কুরি। আর এই বছরের বসন্তে তিনি পিয়েরে কুরির সাথে সাক্ষাৎ করেন, বা তার সাক্ষাৎ হয়েছিল বা দেখা হয়েছিল। এই পিয়েরে কুরির সাথে তারপরে তার বিয়ে হয়। এই যে দেয়ার ম্যারেজ, সাল দেওয়া আছে, মার্কড দ্য স্টার্ট অফ পার্টনারশিপ। তাদের বিবাহটা তাদের সেই যৌথ কাজের চিহ্নিত করে। কোন কাজটা? দ্যাট ওয়াজ সুন টু অ্যাচিভ রেজাল্টস অফ ওয়ার্ল্ড সিগনিফিকেন্স। মানে তারা বিয়ে করার পরে পার্টনারশিপে তারা যে গবেষণা করে এবং যে অ্যাচিভমেন্টগুলো যা অর্জন করে, এগুলো ছিল বিশ্ববিখ্যাত বিভিন্ন অর্জনের সুখ্যাতি তারা অর্জন করে ফেলে। ইন পার্টিকুলার, বিশেষভাবে দ্য ডিসকভারি অফ পোলোনিয়াম, মানে বিশেষ করে যদি বলতে হয় তাহলে পোলোনিয়ামের আবিষ্কার। ঠিক আছে, এই পোলোনিয়াম হলো একটা মৌলিক পদার্থ, তো এটা যারা সায়েন্সে তারা ভালো বোঝে। তো দেখো পোলোনিয়ামের ব্র্যাকেট আবার দেওয়া আছে কি, সো কল্ড বাই মেরি ইন অনার অফ হার নেটিভ ল্যান্ড, মানে তার নিজের জন্মভূমি ছিল পোল্যান্ড, সে পোল্যান্ডের নামের সাথে মিল রেখে এই মৌলের নাম রেখেছিল হলো পোলোনিয়াম। ইন দ্য সামার অফ 1898, মানে 1898 সালে তারা পোলোনিয়াম আবিষ্কার করেন। অ্যান্ড দ্যাট অফ রেডিয়াম, এবং রেডিয়াম এ ফিউ মান্থস লেটার, এবং কয়েক মাস পরে রেডিয়াম আবিষ্কার করে। তোমরা রেডিয়ামের নাম কিন্তু অনেকে শুনেছ। ফলোয়িং হেনরি বেকারেলস ডিসকভারি, হেনরি বেকারেল একজন বিজ্ঞানী, উনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তো তাকে অনুসরণ করে অফ আ নিউ ফেনোমেনন, একটা ফেনোমেনন মানে ঘটনা, হুইচ শি লেটার কল্ড রেডিও অ্যাক্টিভিটি, যেটাকে তিনি পরবর্তীতে নাম দিয়েছিলেন তেজস্ক্রিয়তা। মানে হেনরি বেকারেল একটা নতুন ঘটনার আবিষ্কার করেছিলেন, যেটার পরবর্তীতে নাম দেওয়া হয়েছিল কি, রেডিও অ্যাক্টিভিটি, মানে তেজস্ক্রিয়তা। মেরি কুরি লুকিং ফর এ সাবজেক্ট ফর এ থিসিস। তো এইটা মানে হেনরি বেকারেলের এই আবিষ্কারের পরে তিনিও চিন্তা করলেন একটা তার গবেষণার জন্য, থিসিসের জন্য একটা বিষয় নির্বাচন করার জন্য। ডিসাইডেড টু ফাইন্ড আউট
সে খুঁজে বের করার জন্য সিদ্ধান্ত নিল ইফ দ্য প্রপার্টি, এই প্রপার্টি মানে সম্পদ না, এই প্রপার্টি মানে ধর্ম বা বৈশিষ্ট্য, ডিসকভার্ড ইন ইউরেনিয়াম মানে ইউরেনিয়ামের যে বৈশিষ্ট্য, ওয়াজ টু বি ফাউন্ড ইন আদার ম্যাটার, এই ইউরেনিয়ামের ভিতরে যে বৈশিষ্ট্য আছে সেটা অন্য কোনো পদার্থের ভিতরে পাওয়া যায় কিনা এটা নিয়ে সে কাজ করার সিদ্ধান্ত নিল। শি ডিসকভার্ড দ্যাট দিস ওয়াজ ট্রু ফর থোরিয়াম, এবং সে আবিষ্কার করলো যে এই জিনিসটা থোরিয়ামের ক্ষেত্রে সত্য, মানে ইউরেনিয়ামের যে বৈশিষ্ট্য থোরিয়ামেরও একই বৈশিষ্ট্য আছে। অ্যাট দ্য সেম টাইম অ্যাজ জি.সি. স্মিথ ডিড, এবং একই সাথে জি.সি. স্মিথ আর একজন বিজ্ঞানী তিনিও একই আবিষ্কার করেছিলেন। তা আমাদের প্রথম থেকে এই পর্যন্ত কিন্তু দিতে পারে সামারির জন্য, ঠিক আছে। এই জন্য এটা আমি লাল কালি করে রেখেছি, এই পর্যন্ত দিতে পারে একটা। টার্নিং হার অ্যাটেনশন টু মিনারেলস, মিনারেলস মানে খনিজ পদার্থ, এরপর তার মনোযোগটা সম্পূর্ণ মনোযোগ নিয়ে গেল কোথায়, খনিজ পদার্থর দিকে। শি ফাউন্ড হার ইন্টারেস্ট ড্রন টু পিচ ব্লেন্ড, এরপরে তার সমগ্র আগ্রহ আকর্ষণ করলো কোন দিকে, পিচ ব্লেন্ডের দিকে। এই পিচ ব্লেন্ডটা কি, এটার আমাদের প্রশ্ন হতে পারে পিচ ব্লেন্ড কি। দেখো, আ মিনারেল এটা একটা খনিজ পদার্থ, হুজ অ্যাক্টিভিটি যার তেজস্ক্রিয়তা সুপেরিয়র টু দ্যাট অফ পিওর ইউরেনিয়াম, এবং এই পিচ ব্লেন্ডের যে তেজস্ক্রিয়তা এটা ইউরেনিয়াম মানে একদম বিশুদ্ধ ইউরেনিয়ামের চাইতেও বেশি ছিল। কুড বি এক্সপ্লেন্ড অনলি বাই দ্য প্রেজেন্স ইন দ্য ওর মানে হলো আকরিক অফ স্মল কোয়ান্টিটিস অফ অ্যান আননোন সাবস্টেন্ট অফ ভেরি হাই অ্যাক্টিভিটি। মানে এই পিচ ব্লেন্ডটা হলো কি, এই পিচ ব্লেন্ডের যে আকরিক, এই আকরিকের অল্প পরিমাণের ভিতরেও যে পরিমাণ তেজস্ক্রিয়তা আছে একেবারে বিশুদ্ধ ইউরেনিয়ামের চাইতেও সেটা বেশি। পিয়েরে কুরি মানে তার হাজব্যান্ড দেন জয়েন্ট হার ইন দ্য ওয়ার্ক, এরপর তার হাজব্যান্ড তার এই গবেষণা কাজে যোগদান করে। দ্যাট শি হ্যাড আন্ডারটেকেন টু রিজলভ মানে মূলত সমাধান করা, এই যে রিজলভ মানে হলো সমাধান করা, মানে এই মেরি কুরি যে কাজটা হাতে নিয়েছে সমাধান করার জন্য তার হাজব্যান্ড পিয়েরে কুরিও এখানে যোগদান করেন। অ্যান্ড দ্যাট লেড টু ডিসকভারি অফ দ্য নিউ এলিমেন্টস পোলোনিয়াম অ্যান্ড রেডিয়াম, আর এডেনে কাজ করতে করতে তারা এই পোলোনিয়াম আর রেডিয়াম আবিষ্কার করে ফেলে। একটু আগে যে পোলোনিয়াম আর রেডিয়ামের কথা বললাম সেটা এইভাবেই আবিষ্কার হয়। হোয়াইল পিয়েরে কুরি ডিভোটেড হিমসেলফ চিফলি, মানে যখন পিয়েরে কুরি তার মানে নিজেকে চিফলি মানে প্রধানভাবে আত্মনিয়োগ করেছিলেন টু দ্য ফিজিক্যাল স্টাডি অফ দ্য নিউ রেডিয়েশনস, মানে নতুন বিকিরণের গবেষণার নিয়ে যখন তিনি আত্মনিয়োগ করেছিলেন, মেরি কুরি স্ট্রাগলড টু অবটেইন পিওর রেডিয়াম ইন দ্য মেটালিক স্টেট। মানে এই যে দুজন গবেষণা করছিল, তো পিয়েরে কুরি মানে যে হাজব্যান্ড সে হলো ওই বিকিরণের মানে তেজস্ক্রিয়তার ভৌত ধর্ম ফিজিক্যাল স্টাডি এইটা নিয়ে হলো গবেষণা করছিল, আর মেরি কুরি চাচ্ছিল হলো এই রেডিয়ামটাকে একদম বিশুদ্ধ আকারে ধাতব অবস্থায় মেটালিক স্টেট মানে ধাতব অবস্থায় কঠিন অবস্থায় বিশুদ্ধ রেডিয়াম কিভাবে অর্জন করা যায় সেটা নিয়ে তিনি স্ট্রাগল করেছিলেন। অ্যাচিভড উইথ দ্য হেল্প অফ দ্য কেমিস্ট, এবং সেটা অর্জন করেছিলেন অন্য একজন রসায়নবিদের সাহায্যে, নাম হলো কি অ্যান্ড্রে লুইস ডেভির্ন। এই একজন অ্যান্ড্রে লুইস ডেভির্ন ইনি ছিলেন একজন রসায়নবিদ, এনার সহযোগিতায় তিনি এটা অর্জন করতে পেরেছিলেন। উনিকে আবার এই কেমিস্ট্রির পরিচয়টা দেখো, ওয়ান অফ দ্য পিয়েরে কুরিস পিপলস, আর এই রসায়নবিদ ছিলেন হলো ওই হাজব্যান্ড পিয়েরে কুরি তার একজন ছাত্র বা শিষ্য ছিল। ওয়ান দ্য রেজাল্টস অফ দিস রিসার্চ, আর এই গবেষণার যে ফলাফলে মেরি কুরি রিসিভড হার ডক্টরেট অফ সায়েন্স ইন জুন 1903, 1903 সালে তিনি বিজ্ঞানের ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন তার এই আবিষ্কারের জন্য। অ্যান্ড উইথ পিয়েরে মানে পিয়েরে কুরির সাথে ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ডেভি মেডেল অফ দ্য রয়্যাল সোসাইটি, এই রয়্যাল সোসাইটির ডেভি মেডেল অর্জন করেছিলেন। অলসো ইন 1903 দে শেয়ার্ড উইথ বেকারেল দ্য নোবেল প্রাইজ ফর ফিজিক্স ফর দ্য ডিসকভারি অফ রেডিও অ্যাক্টিভিটি, এবং এই 1903 সালেই তারা দুইজন হেনরি বেকারেলের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন পদার্থবিজ্ঞানের জন্য। শান্তিতে নোবেল না, কিন্তু আমরা ইংরেজিতে যতগুলো পড়েছি নোবেলের কথা সব দেখবে শান্তিতে পেয়েছে, কিন্তু এখন আমরা দেখছি কিসে পদার্থবিজ্ঞানে পেয়েছে। এরপরে দেখো
দ্য বার্থ অফ হার টু ডটার্স। এরপর মেরি কুরির দুটো মেয়ে হয়েছিল, ইরিন অ্যান্ড ইভ, ইন 1897 অ্যান্ড 1904। 1897 সালে এবং 1904 সালে দুটা মেয়ে হয়েছিল। ডিড নট ইন্টারাপ্ট মেরিজ ইন্টেন্সিভ সায়েন্টিফিক ওয়ার্ক। কিন্তু এই দুইটা সন্তান হওয়ার পরেও তার এই বৈজ্ঞানিক কর্মকাণ্ডে কোনো বাধা সৃষ্টি করতে পারে নাই। মানে সন্তান হলে অনেক সময় আমরা কাজ ছেড়ে দেই, বা বিশেষ করে মহিলারা, কিন্তু তার এই কাজে কোনো বাধা সৃষ্টি করতে পারে নাই। শি ওয়াজ অ্যাপয়েন্টেড লেকচারার ইন ফিজিক্স অ্যাট দ্য ইকোল নর্মালি সুপ্রিয়র ফর গার্লস ইন সাভার্স 1900। মানে 1900 সালে সাভার্সের মানে মহিলাদের জন্য একটা প্রতিষ্ঠান ছিল, নাম ছিল ইকোলি নর্মাল সুপিরিয়র ফর গার্লস। সেই স্কুলে তিনি কলেজে ফিজিক্সের একজন প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। অ্যান্ড ইন্ট্রোডিউসড দেয়ার আ মেথড অফ টিচিং, এবং সেখানে তিনি শিক্ষা দানের একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন, বেসড অন এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশনস, মানে পরীক্ষামূলক প্রদর্শন। মানে শুধু খাতা কলমে লেখাপড়া না, হাতে কলমে মানে পরীক্ষামূলকভাবে পড়াশোনার একটা পদ্ধতি তিনি আবিষ্কার করেছিলেন। ইন ডিসেম্বর 1904 শি ওয়াজ অ্যাপয়েন্টেড চিফ অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ল্যাবরেটরি ডিরেক্টেড বাই পিয়েরে কুরি। এর যে পিয়েরে কুরি, উনি একজন বড় বিজ্ঞানী ছিলেন, তার একটা ল্যাবরেটরি ছিল, সেইখানে প্রধান সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। এতক্ষণ ছিল ভালো ঘটনা। এবার দেখো আরেকটা প্যাসেজ, এটা লাল কালি করেছে, মানে এটাও কিন্তু একটা সামারির জন্য এটাও আসতে পারে। তো দ্য সাডেন ডেথ অফ পিয়েরে কুরি, এই পিয়েরে কুরির হঠাৎ মৃত্যু 1906 সালে, ওয়াজ আ বিটার ব্লো টু মেরি কুরি। মেরি কুরির জন্য একটা তিক্ত একটা ব্লো, মানে মূলত বাতাস, কিন্তু একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তার জীবনে, একটা তিক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল মেরি কুরির জন্য। বাট ইট ওয়াজ অলসো আ ডিসিসিভ টার্নিং পয়েন্ট ইন হার ক্যারিয়ার। কিন্তু এটা আবার তার ক্যারিয়ারের একটা চূড়ান্ত একটা টার্নিং পয়েন্ট হয়ে উঠেছিল, কারণ এখন হাজব্যান্ডে এখন যা করতে হবে নিজেকে করতে হবে, এই ডিটারমিনেশন। হেন্সফোর্থ শি ওয়াজ টু ডিভোট অল হার এনার্জি টু কমপ্লিটিং অ্যালোন দ্য সায়েন্টিফিক ওয়ার্ক দ্যাট দে হ্যাড আন্ডারটেকেন। তারা যে কাজগুলো গ্রহণ করেছিল, দে হ্যাড আন্ডারটেকেন, যেগুলো গ্রহণ করেছিল, সেই বৈজ্ঞানিক কাজগুলো একা একা কমপ্লিটিং করার জন্য তার সকল শক্তি এখানে প্রয়োগ করতে হয়েছিল। হেন্সফোর্থ মানে সুতরাং যেহেতু হাজব্যান্ড নাই, এখন এটা কমপ্লিট করতে গেলে তার একাই মানে সমস্ত শক্তি আত্মনিয়োগ করতে হয়েছে। 1 May 13, 1906, 1906 সালের মে মাসের 13 তারিখে শি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য প্রফেসরশিপ দ্যাট হ্যাড বিন লেফট ভ্যাকান্ট অন আ হাজব্যান্ডস ডেথ। তার হাজব্যান্ড মারা যাওয়ার কারণে যে প্রফেসরের জায়গাটা খালি হয়েছিল, সেখানে তাকে নিয়োগ দেওয়া হয়। শি ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু টিচ ইন দ্য সোরবন। আর এই সোরবনে যেহেতু তার হাজব্যান্ড ছিল এখানে টিচার মানে প্রফেসর, তিনি মারা গেছেন, এখন তার জায়গায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং তিনি ছিলেন প্রথম কোনো মহিলা যে সোরবনে শিক্ষাদান করেছিলেন বা শিক্ষকতা করেছেন। ইন 1908 শি বিকেম টিটুলার প্রফেসর। টিটুলার কথাটা হচ্ছে টাইটেল থেকে, মানে নামধারী প্রফেসর। হ্যাঁ, 1908 সালে তিনি একজন নামমাত্র প্রফেসর হয়েছিলেন। অ্যান্ড ইন 1910 এবং 1910 সালে হার ফান্ডামেন্টাল ট্রেটিস, তার মৌলিক গ্রন্থ অন রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ পাবলিশড। মানে এই যে তেজস্ক্রিয়তার উপর তার যে বই, সেটা প্রকাশ হয়েছিল। ইন 1911 শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর কেমিস্ট্রি। এরপর 1911 সালে রসায়নে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আগে পেয়েছিলেন কিন্তু ফিজিক্সে, এবার পেয়েছেন হলো কেমিস্ট্রিতে, মানে দুইটা নোবেল পুরস্কার পেয়েছেন। ফর দ্য আইসোলেশন অফ পিওর রেডিয়াম, ওই যে তখন বলেছিল তার প্রধান কাজ ছিল হলো পিওর রেডিয়াম অর্জন করা, কিভাবে আলাদা করা যায় সেটা। এই গবেষণায় সে সফল হওয়ার কারণে তিনি কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। থ্রু আউট ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, প্রথম বিশ্বযুদ্ধের সময়ব্যাপী মেরি কুরি উইথ দ্য হেল্প অফ হার ডটার ইরিন, এই তার বড় মেয়ে যে ছিল ইরিন, তার সহযোগিতা নিয়ে ডিভোটেড হারসেলফ টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইউজ অফ এক্স রেডিওগ্রাফি। সে এক্স রেডিওগ্রাফির ব্যবহারকে আরও উন্নত করার কাজে আত্মনিয়োগ করেছিলেন। ইন 1918 দ্য রেডিয়াম ইনস্টিটিউট, 1918 সালে রেডিয়াম
ইনস্টিটিউট দ্য স্টাফ অফ হুইচ ইরেন হ্যাড জয়েন্ট, যেখানে ইরেন যোগদান করেছিল, বিগ্যান টু অপারেট ইন আর্নেস্ট। আর্নেস্ট মানে খুব আন্তরিকতা, খুব আন্তরিকতার সাথে সে সকল কাজ করা শুরু করে দিল। অ্যান্ড ইট ওয়াজ টু বিকাম ইউনিভার্সাল সেন্টার ফর নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। এবং এই রেডিয়াম ইনস্টিটিউটটা হয়ে গেছিলো হলো একটা ইউনিভার্সাল মানে বিশ্বব্যাপী কেন্দ্র ফর নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, মানে আণবিক রসায়ন এবং পদার্থবিজ্ঞানের একটা বৈশ্বিক কেন্দ্রে পরিণত হয়েছিল। মেরি কুরি নাও অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ হার ফেম। মেরি কুরি বর্তমানে তার সুখ্যাতির সর্বোচ্চ চূড়ায়। অ্যান্ড ফ্রম 1922 সাল থেকে আ মেম্বার অফ দ্য অ্যাকাডেমি অফ মেডিসিন, অ্যাকাডেমি অফ মেডিসিনের একজন সদস্য হিসেবে ডিভোটেড হার রিসার্চের, তার সকল রিসার্চ মানে গবেষণা আত্মনিয়োগ করেছিল টু দ্য স্টাডি অফ দ্য কেমিস্ট্রি অফ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সেস, মানে তেজস্ক্রিয় পদার্থের রসায়নের উপরে তার সকল গবেষণা বদ্ধমূল করেছিলেন। অ্যান্ড দ্য মেডিকেল অ্যাপ্লিকেশনস অফ দিস সাবস্টেন্সেস, আর এই তেজস্ক্রিয় পদার্থগুলো কীভাবে মেডিকেলে প্রয়োগ করা যায়, হ্যাঁ মানে চিকিৎসা বিজ্ঞানে কীভাবে প্রয়োগ করা যায় সেদিকে তার সকল মনোযোগ ছিল। ইন 1934 মেরি কুরি ডাইড, এবার 1934 সালে মেরি কুরি মারা গেল অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা কি? এটা তেজস্ক্রিয়তার কারণে এই রোগটা সৃষ্টি হয়। এর পরে দেওয়া আছে কস্ট বাই দ্য অ্যাকশন অফ রেডিয়েশন, বিকিরণের কারণে এই রোগটা সৃষ্টি হয়। মানে সে যে সবসময় তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করেছিল না, এজন্য তার শরীরে তেজস্ক্রিয়তে ভরে গিয়েছিল এবং এর ফলে তৈরি হয়েছিল অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। হার কন্ট্রিবিউশন টু ফিজিক্স হ্যাড বিন ইমেন্স, পদার্থবিজ্ঞানে তার অবদান অনেক, ইমেন্স মানে অনেক, এটা নিয়ে প্রশ্ন হতে পারে এই লাইনটা থেকে। তো তার ফিজিক্সের অবদানটা অনেক, এটা শুধুমাত্র নট অনলি ইন হার ওন ওয়ার্ক, শুধু তার নিজের কাজে না, দ্য ইম্পর্টেন্স অফ হুইচ হ্যাড বিন ডেমনস্ট্রেটেড বাই দ্য অ্যাওয়ার্ড অফ হার টু নোবেল প্রাইজেস, মানে ফিজিক্সে তার অবদান অনেক, এটা শুধু যে তার নিজের কাজের জন্য যে এবং যার কারণে দুটো নোবেল পুরস্কার পেয়েছে এটার জন্য না, বাট বিকজ অফ হার ইনফ্লুয়েন্স অফ সাবসিকুয়েন্ট জেনারেশনস, বরং তার কাজগুলো যে পরবর্তী জেনারেশনের উপরে একটা প্রভাব রেখেছে, অফ নিউক্লিয়ার ফিজিসিস্ট অ্যান্ড কেমিস্ট, মানে পারমাণবিক পদার্থবিদ এবং রসায়নবিদদের মানে পরবর্তী যে প্রজন্ম তাদের প্রতি একটা প্রভাব রেখেছে, তার জন্য তার অবদানটা অনেক। মেরি কুরি টুগেদার উইথ ইরেন জুলিয়েট কুরি, মেরি কুরি এবং তার বড় মেয়ে ইরেন জুলিয়েট কুরি দুজন মিলে রোড দ্য এন্ট্রি, মানে প্রস্তাবনা মানে প্রথম সূচনা লিখেছিলেন অন রেডিয়ামের উপরে, ফর দ্য 13th এডিশন, ত্রয়োদশ সংস্করণের, অব দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নাম তোমরা শুনেছ, এটা হলো মূলত বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণার একেবারে ট্রাস্টেড অথেন্টিক একটা ডকুমেন্ট ধরা হয়। যে কোনো কিছুর জন্য আমরা যে রেফারেন্স দিই তার অন্যতম একটা মানে বৈজ্ঞানিক ক্ষেত্রে রেফারেন্সের একটা বই হলো এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। তো তার রেডিয়াম নিয়ে তারা যে মানে রেডিয়ামের উপরে যে কথাগুলো লেখার তা সেটা হলো এই দুজন মিলে লিখেছিল, ওইটা হলো অথেন্টিক মানে রেডিয়াম সম্পর্কে যে তথ্যগুলো সেটা ওনারা দিয়ে গেছেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে, ঠিক আছে। ইন 1995 মেরি কুরিজ অ্যাশেস, 1995 সালে মেরি কুরির যে দেহাবশেষ, অ্যাশেস মানে তোমরা জানো যে ছাই মানে দেহ যে অবশেষ, ওয়ার এনশ্রিন্ড সংরক্ষণ করা হয়েছিল ইন দ্য প্যান্থিয়ন ইন প্যারিসের প্যান্থিয়নে। প্যান্থিয়ন হলো একটা তোমার স্মৃতিস্তম্ভ টাইপের একটা বিল্ডিং টাইপের, তো ওইখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। শি ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু রিসিভ দিস অনার ফর হার ওন অ্যাচিভমেন্টস, তিনি ছিলেন প্রথম মহিলা যে এই সম্মানটা পেয়েছেন তার অর্জনের কারণে। হার অফিস অ্যান্ড ল্যাবরেটরি, এবং তার যে অফিস এবং তার যে গবেষণাগার ছিল ইন দ্য কুরি প্যাভিলিয়ন, এই কুরি প্যাভিলিয়নে অফ দ্য রেডিয়াম ইনস্টিটিউট, ওই যে বলেছিলাম রেডিয়াম ইনস্টিটিউটে তারা কাজ করতো, সেইখানে তার যে অফিস এবং ল্যাবরেটরি ছিল আর প্রিজার্ভড অ্যাজ দ্য কুরি মিউজিয়াম, এটাকে কুরি মিউজিয়াম হিসেবে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এই ছিল কিন্তু আমাদের প্যাসেজ। এখন আমরা কিছু ফ্লোচার্ট দেখব, এখানে ফ্লোচার্ট দুইটাই গুরুত্বপূর্ণ।
একটা হলো মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অথবা লাইফ ইভেন্টস অথবা ইনফরমেশন অ্যাবাউট মেরি কুরি। মেরি কুরি সম্পর্কে অ্যাক্টিভিটি জানতে চাইতে পারে, লাইভ ইভেন্ট জানতে পারে, ইনফরমেশন জানতে পারে, যাই হোক কথাটা কিন্তু একই। তো দেখো আমরা এটা দেওয়া থাকবে বর্ন ইন ওয়ারশা ইন 1867, জন্মগ্রহণ করেছিল, এটা পাস্ট টেন্সে দেওয়া আছে। তো যারা ফ্লোচার্ট লিখতে জানো না, এখানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো। তো এর সম্পর্কে আরও কী কী আমরা জানি, ওয়ার্ক অ্যাজ এ টিচার অ্যান্ড গভর্নেন্স, এটা হলো একদম প্রথম দিকে যেগুলো ছিল, সে টিচার এবং গভর্নেন্স হিসেবে কাজ করতো। মুভ টু প্যারিস, প্যারিসে চলে গিয়েছিল। ম্যারিড পেরে কুরি, পেরে কুরির বিয়ে করেছিল। ডিসকভার দ্য এলিমেন্টস পোলোনিয়াম অ্যান্ড রেডিয়াম, এগুলো আবিষ্কার করেছিল। রিসিভ দ্য নোবেল প্রাইজ, ঠিক আছে। এখানে তুমি ইন ফিজিক্স দিতে পারো, উনি তো নোবেল পুরস্কার অনেক দুটোই পেয়েছিল, ঠিক আছে। তো প্যাসেজে যতটুকু দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা দেবো, প্যাসেজ কিন্তু সম্পূর্ণ দেওয়া থাকবে না আমাদের পরীক্ষায়, ঠিক আছে। তো এইগুলো একটা ফ্লোচার্ট। আর একটা দেখো, বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক এ ফ্লোচার্ট শোয়িং মেরি কুরিস ক্যারিয়ার অ্যান্ড অ্যাচিভমেন্টস, খুব গুরুত্বপূর্ণ একটা ফ্লোচার্ট। তার ক্যারিয়ার এবং তার অর্জন নিয়ে একটা ফ্লোচার্ট তৈরি করো। একটা দেওয়া আছে, ডেডিকেটিং ফুললি টু দ্য কমপ্লিশন অফ সায়েন্টিফিক ওয়ার্ক অ্যালোন। এটা হলো কোথা থেকে জানো, ওই যে হাজব্যান্ড মারা গেছে না, এরপর থেকে আমি একটু দেখাই। এই যে এইখান থেকে যদি দেওয়া থাকে তাহলে এই ফ্লোচার্টটা আসবে। এই দেখো আমি সব আন্ডারলাইন করে দিয়েছি, অ্যান্সারগুলো কিন্তু আন্ডারলাইন করে দেওয়া আছে, তোমরা দেখলে দেখতে পারবা। তো একা একা কাজ শুরু করেছিল, তারপর কি বিং অ্যাপয়েন্টেড প্রফেসর অ্যাট দ্য সরবোর্ন, হাজব্যান্ড মারা যাওয়ার পরে তাকে সরবোর্নে প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। বিং অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ডেভেলপিং, দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আমরা আইএনজি দিচ্ছি, কেন? কারণ প্রথম যে গিভেন অ্যান্সার এখানে কিন্তু আমাদের আইএনজি দেওয়া ছিল, এজন্য সবগুলো অ্যান্সার আইএনজি আকারে। এই যে এক্স রেডিওগ্রাফি ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 1, এগুলো সব অ্যান্সার আন্ডারলাইন করা আছে। বিকামিং মেম্বার অফ দ্য একাডেমি অফ মেডিসিন, এই একাডেমি অফ মেডিসিনের সদস্য হয়েছিল। রাইটিং অন রেডিয়াম ফর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এখানে সে লিখেছিলেন। তো এই ছিল হলো তার অর্জন এবং তার ক্যারিয়ার, ঠিক আছে। তো যদি বুঝতে সমস্যা একটু কমেন্ট করো, আমি একটু দ্রুত পড়িয়ে যাচ্ছি, নাহলে প্যাসেজটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার দেখো সামারি 1, 2, 3, মেইন আলোচনা কিন্তু এইটা, যে এই সামারি ওয়ানটা মানে কি আমি একটু দেখিয়ে দিই। আমাদের প্যাসেজটা যদি এইখান থেকে দেয়, এইখান থেকে দিয়ে মনে করো এই পর্যন্ত দিছে, তার জন্য হলো সামারি 1। আবার সামারি 2 ধরেছে হলো যদি এইখান থেকে, এই যে সে প্যারিসে চলে গেল, নাম নিল মেরি, এইখান থেকে শুরু করে এই যে রেডিও অ্যাক্টিভিটি এই পর্যন্ত যদি আসে তাহলে 2 নম্বর সামারি। আর 3 নম্বর হলো এই যে হাজব্যান্ড যে মারা গেছে তারপর থেকে শেষ, এই যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বা শেষ পর্যন্ত যাই দিক, সেটা হলো আমাদের 3 নম্বর সামারি। তো সামারিগুলো আমি ছোট করে সহজভাবে লেখার চেষ্টা করেছি, তোমার এখান থেকে একটু দেখে নি, তুমি নিজে লিখলে ভালো হয়, তবে এখান থেকে একটু আইডিয়া নিয়ে তবে নিজের মতো করে লিখবা। আর যদি দরকার হয় তাহলে কমেন্ট করো, আমি আর পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপর দেখো কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না, তোমরা একটু দেখে নাও, কারণ কোশ্চেন অ্যান্সার করতে গেলে অনেক সময় লেগে যাবে। একটা স্ক্রিনশট দিয়ে তোমরা রেখে নিতে পারো, আমি এমসিকিউগুলো একটু পড়িয়ে দেবো। এখানে তো কোশ্চেন অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে পিস ব্লেন্ডের কথা তখন বলছিলাম যে পিস ব্লেন্ডটা কি, পিস ব্লেন্ড ইজ এ টাইপ অফ মিনারেল হুজ অ্যাক্টিভিটি ইজ সুপিরিয়র টু দ্যাট অফ ইউরেনিয়াম। এটা হলো ইউরেনিয়ামের চাইতেও শক্তিশালী একটা হলো মিনারেল, খনিজ পদার্থ, ঠিক আছে। তো এই যে এই কোশ্চেনটা বেশ গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা দেখে নিতে পারো, সহজ করে লিখে দেওয়া আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। এরপর যদি না বুঝতে পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করবে ইনশাল্লাহ। তো এই যে এই কটাই কোশ্চেন, এগুলো পড়লে আশা করি ইনশাল্লাহ কমন পাবে তোমরা পরীক্ষাতে। তো এইবার চলে আসবো, আর কিছু কোশ্চেন আছে, সরি, এগুলো খুব সহজ সহজ কোশ্চেন, তোমরা একটু দেখলে পারবে ইনশাল্লাহ। কী কোশ্চেন আসতে পারে, অ্যান্সারটা কী হইতে পারে একবার দেখলে তোমরা নিজেরা লিখতে পারবে, আমি বিশ্বাস করি। এরপর হলো আমাদের কিছু এমসিকিউতে চলে যাবো, এমসিকিউটা পড়িয়ে দেবো। হোয়াই ডিড মেরি কুরি টেক এ জব অ্যাজ এ টিচার? মেরি কুরি কেন টিচারের চাকরি নিয়েছিল? টু ফাইন্যান্স আর সিস্টার্স এডুকেশন, ঠিক আছে, তার যে বোনের লেখাপড়া খরচ চালানোর জন্য। এখানে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো একটা অ্যান্সার হবে না, তোমরা দেখলে বুঝতে পারছো। হাউ ডিড মেরি কুরি কন্ট্রিবিউট টু হার সিস্টার্স এডুকেশন? কীভাবে সে তার সিস্টার এডুকেশনে অবদান রেখেছিল? এই যে শি ফান্ডেড হার স্টাডিজ ইন প্যারিস, প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু একদিন ছিল তাই দিয়েছি। হুইচ সাবজেক্ট ডিড মেরি কুরি স্টাডি আন্ডার গ্যাব্রিয়েল লিপম্যান? গ্যাব্রিয়েল লিপম্যানের অধীনে তিনি কোন বিষয় পড়েছিলেন? ফিজিক্স।
হাউ ডিড মেরি কুরি হেল্প হার সিস্টার্স ব্রনিস্লাওয়া? একই প্রশ্ন বারবার আসছে যে কীভাবে তার বোনকে সাহায্য করেছিলেন ফাইন্যান্স আর মেডিকেল স্টাডিজে সাহায্য করেছিলেন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এক্সট্রা অর্ডিনারি রেফার টু? এক্সট্রা অর্ডিনারি মানে কি? আমরা জানি হলো অসাধারণ, এই যে আনইউজুয়াল। ইউজুয়াল মানে সাধারণ স্বাভাবিক, আর আনইউজুয়াল মানে হলো অসাধারণ অস্বাভাবিক। প্রোডিজিয়াস, গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। প্রোডিজিয়াস মানে হলো আমরা বলেছিলাম বিস্ময়কর, যে এনারমাস। বাকি যেগুলো আসলে মডারেট মানে মধ্যম, টাইনি ছোটো, স্মল ছোটো, এনারমাস মানে হলো অনেক, প্রচুর। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাডাপ্টেড রেফার টু? অ্যাডাপ্টেড মানে হলো খাপ খাইয়ে নেওয়া, আর এটা হবে অ্যাডজাস্টেড। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইনভেস্টমেন্ট রেফার টু? ইনভেস্ট মানে আমরা জানি বিনিয়োগ। এই যে এক্সপেন্স ফর ফিউচার গেইন, ভবিষ্যতে কিছু লাভের আশায় যে ব্যয় তাকে বলা হয় হলো ইনভেস্টমেন্ট। বাকিগুলো কিন্তু হবে না। সেভিং মানে হবে না, রিস্ক মানে হবে না, উইথড্রল মানে হলো তুলে ফেলা, উত্তোলন করা। এরপরে আমরা চলে আসছি হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ক্লান্ডেস্টাইনলি? এটা ওইখানে কিন্তু আমরা পড়ানোর সময় দেখেছিলাম যে এর সিনোনিম হলো সিক্রেটলি, গোপনভাবে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্রেড অ্যান্ড বাটার রেফার টু? হ্যাঁ, এই যে পড়ানোর সময় বলেছিলাম ব্রেড অ্যান্ড বাটার মানে মূলত হলো ডাল ভাত বোঝায় বাংলাতে। কিন্তু এই ফ্রেজ মানেটা কি? যে এসেনশিয়ালস, যাকে তোমরা এসেনশিয়ালস উচ্চারণ করো, তো এসেনশিয়ালস মানে একেবারে মৌলিক যে চাহিদা, সেইটা। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাটেন্ড রেফার টু? অ্যাটেন্ড মানে কি? অ্যাটেন্ড মানে হলো অর্জন করা, এটা হলো অ্যাসিভড। এখানে যদি গেইন্ড থাকতো তাহলে গেইন্ড হইতে পারতো। হোয়াট ওয়াজ মেরি কুরিস রোল ইন দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা? এটা তোমরা দেখতে পারবে, মানে হুবহু প্যাসেজ থেকে আমরা পারবো ইনশাল্লাহ। হোয়াই ইজ 1922 সিগনিফিক্যান্ট ইন মেরি কুরিস ক্যারিয়ার? মেরি কুরির ক্যারিয়ারে 1922 সালটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই 1922 সালে শি জয়েন্ট একাডেমি অফ মেডিসিন, একাডেমি অফ মেডিসিনে যোগদান করেছিলেন। হুবহু প্যাসেজ থেকে পাবো অ্যান্সারটা আমরা। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশনস সিম্বলাইজড মেরি কুরিস রিকগনিশন ইন ফ্রান্স? তো ফ্রান্সে তার স্বীকৃতি হিসেবে মানে কোন কাজটা তার স্বীকৃতির প্রতীক হিসেবে আছে? যে হার অ্যাশেস বিং এনশ্রেন্ড ইন দ্য প্যান্থিয়ন, এই প্যান্থিয়নে তার যে দেহাবশেষটাকে সংরক্ষণ করে রাখা আছে। শি ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু রিসিভ দিস অনার, এই সম্মান অর্জন করার প্রথম মহিলা ছিলেন তিনি। হোয়াট পার্টস অফ স্পেস ইজ অনার? এখানে অনার কোন পার্টস অফ স্পেস? এটা হলো নাউন, ঠিক আছে। নাউন চেনার অনেক উপায় আছে, তার ভিতরে একটা হলো ডিটারমিনারের পরে যেটা থাকে সেটা নাউন হয়। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোকে আবার পজিটিভ যারা আছে সবাই হলো তোমার ডিটারমিনার, ঠিক আছে। ডিটারমিনারের পরে কী থাকে? নাউন থাকে। এটা তোমার সেকেন্ড পেপারের আমার যে আলোচনা আছে মডিফায়ার, সেখানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। হার কন্ট্রিবিউশন টু ফিজিক্স ওয়াজ ইমেন্স, এই যে ফিজিক্সে তার অবদান ছিল অনেক। হেয়ার দ্য ওয়ার্ড ইমেন্স কুড বি রিপ্লেসড বাই, এই ইমেন্সের পরিবর্তে আর কী দেওয়া যেতে পারে? এনারমাস, প্রচুর। একটু আগে আমরা কিন্তু দেখেছিলাম ইমেন্স, এনারমাস। তো এনারমাস মানে হলো প্রচুর। দেখো বাদ বাকিগুলো হবে না, লিটল হবে না, সিম্পল হবে না, ইমিনেন্ট হবে না, এগুলো মানে হলো ক্ষুদ্র, অল্প পরিমাণ বোঝাইছে। আর এনারমাস মানে প্রচুর পরিমাণ, ইমেন্স, প্রচুর। মেরি কুরি হ্যাড ডাইড, দ্য ডেথ অফ মেরি কুরি, মেরি কুরির ড্যাশ, মেরি কুরি মারা গিয়েছিল, অবশ্যই আগে মারা গিয়েছিল, মেরি কুরির আগে মারা গিয়েছিল আমরা জানি, কিন্তু পুরুষরা কিন্তু আগে মারা যায় আমাদের সমাজে আমরা দেখে থাকি। তো মেরি কুরি হলো তার ব্যতিক্রম করে নাই, পেরি কুরিও সেটা ব্যতিক্রম করে নাই। দ্য রেডিয়াম ইনস্টিটিউট বিকেম আর ড্যাশ সেন্টার, এই রেডিয়াম ইনস্টিটিউট কেমন সেন্টার হয়েছিল? ইউনিভার্সাল, হ্যাঁ, সেন্টারে পরিণত হয়েছিল। দ্য অ্যান্টোনিম অফ সাবসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট মানে ছিল পরবর্তী, এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, বিপরীত শব্দ কি? সাবসিকুয়েন্ট মানে হলো পরবর্তী, তাহলে পরবর্তী বিপরীত শব্দ কি? পূর্ববর্তী। এই যে ফরমার মানে সাবেক, ফরমার মানে কি? সাবেক। দেখো প্রেজেন্ট মানে হলো বর্তমান, এটা হবে না। কনসিকুয়েন্ট হবে না, লেটার পরবর্তী হবে না। ফরমার মানে আমরা সবাই কিন্তু জানেন সাবেক, যাকে এক্স বলা হয়, ঠিক আছে। ফরমার মানে সাবেক, এক্স মানে সাবেক, আর সাবসিকুয়েন্ট মানে পরবর্তী, দুইটা মানে বিপরীত শব্দ। দ্য সিনোনিম অফ আইসোলেশন ইজ, আইসোলেশন মানে বিচ্ছিন্ন করা বা বিচ্ছিন্নকরণ, এর সিনোনিম কি? ডিট্যাচমেন্ট। ডিট্যাচ মানে হলো আলাদা করে ফেলা, ডিট্যাচ মানে কি? আলাদা করে ফেলা। কোঅপারেশন মানে সহযোগিতা করা, ইউনিয়ন মানে একীভূত করে ফেলা, কানেকশন মানে সংযুক্ত করা, আর আইসোলেশন মানে আলাদা করে ফেলা, ডিট্যাচমেন্ট। দ্য ওয়ার্ড ডিসিসিভ কুড বি রিপ্লেসড বাই, এই ডিসিসিভ মানে কি? যে ইম্পর্ট্যান্ট, আমরা কিন্তু এখানে পড়িয়েছিলাম তোমাদেরকে ডিসিসিভটা, মনে আছে কিনা জানি না।
ওই যে হাজব্যান্ড মারা যাওয়ার পরে এই যে ডিসিসিভ, যে চূড়ান্ত, ঠিক আছে, এখানে ছিল চূড়ান্ত অর্থে ব্যবহৃত হয়েছিল। তো আর এখানে যে অর্থগুলো আছে, নেগলিজিবল মানে হবে না, ডাল হবে না, ফ্লুয়েন্ট হবে না, হবে হলো ইম্পর্টেন্ট। দ্য ওয়ার্ড অ্যাচিভমেন্ট কুড বি রিপ্লেসড বাই, এই অ্যাচিভমেন্টটার সিনোনিম কি হবে? অ্যাকমপ্লিশমেন্ট মানে অর্জন। দ্য ওয়ার্ড প্রিজার্ভ, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, তো প্রিজার্ভে আমরা কি দ্বারা রিপ্লেস করতে পারি? কনজার্ভড, কনজার্ভ মানে হলো সংরক্ষণ করা, কনজারভেশন মানে হলো সংরক্ষণ, প্রিজার্ভেশন মানে সংরক্ষণ, প্রিজার্ভড আর কনজার্ভ, ঠিক আছে, বাকিগুলো হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা বুঝেছো। কোনো কিছু জানার থাকলে, বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু